এর অতুল ধনভাণ্ডার। চলো সবাই, আর দেরি করে লাভ নেই। বলতে বলতে মেঘনাদ তার টর্চ ফোকাস করল। সুড়ঙ্গ পথ আলোকিত হল। সামনের পথ সংকীর্ণ, এবড়ো খেবড়ো, পাশাপাশি হাঁটা যায় না। একটা ব্যাপার লক্ষ্য করেছেন মেঘনাদবাবু, এখান থেকে জঙ্গলি ঢাকের শব্দ আর শোনা যাচ্ছে না। এর মানে আমরা সত্যি তাদের কবল থেকে অনেকটা দূরে আসতে সক্ষম হয়েছি। যাক বাবা, জয় মা, জয় মা। রঙ্গলাল বাবুর কাণ্ড কারখানা দেখতে দেখতে আমরা হেঁটে চললাম পায়ে পায়ে। প্রথমে লুয়ামি সর্দার, পেছনে রয়েছি আমরা চারজন। কতক্ষণ এভাবে হাঁটছি জানি না, মনে হচ্ছে অনন্তকাল। আশপাশ থেকে বোধহয় বাতাস আসার ব্যবস্থা আছে, তাই আলো না এলেও বাতাসের অভাব বোধ করছি। হেঁটেই চলেছি, সময়ের পরিমাপ যেন হারিয়ে গেছে এখানে। আর কেউ কোনো কথা বলছে, শুধু প্রত্যেকের বুকের চাপা নিঃশ্বাস যেন এখানকার বাতাসটাকে ভারী করে দিচ্ছে। আচ্ছা, আমরা ঠিক পথে চলেছি তো? কিন্তু লুয়ামি সর্দার যে সুড়ঙ্গের কথা বলছে, এ যদি সে সুড়ঙ্গ না হয়? পাহাড়ি পথে এমন তো আরো সুড়ঙ্গ থাকতে পারে। ভাবতেই বুকের ভেতরটা কেঁপে। তাহলে কি এখান থেকে কোনোদিনও বেরোতে পারবো? ভাবতে ভাবতে হেঁটে চলেছি তো চলেছি। পায়ের নিচে ছড়ানো পাথর, মাঝে মাঝে হোঁচট খাচ্ছি। মেঘনাদের হাতের টর্চের ফোকাসই এখন আমাদের একমাত্র ভরসা। এর মধ্যে কতটা পথ এসেছি, আরো কতটা পথ যেতে হবে জানি। ওর মধ্যে যদি টর্চের ব্যাটারি শেষ হয়ে যায়, ভাবতেই বুকের ভেতরটা দুরু দুরু করি। ইতিমধ্যেই তো মেঘনাদের টর্চের জোর কমে এসেছে টের পাচ্ছি। লুয়ামি সর্দারের কথায় এই অচেনা সুড়ঙ্গ পথে ঢুকে পড়া কি উচিত হলো? এই অবস্থায় আলো নিভে গেলে তো আমরা দিশেহারা হয়ে পড়ব। অগ্র পশ্চাৎ যাবার কোনো উপায় থাকবে না। এর অর্থ নিশ্চিত মৃত্যু। যখের গুহায় ঢোকার আগেই আমাদের ইচ্ছে এবং জীবনের সমাধি হবে। তখন আমরাই এই গুহায় জখ হয়ে থাকব। হঠাৎ চমক ভাঙল লুয়ামি সর্দারের চিৎকারে। আমরা সবাই থমকে দাঁড়ালাম। থামুন, থামুন বাবু মশাইরা, কেউ এগোবেন না। একটা মাংস পচা দুর্গন্ধ নাকে এসে ঝাপটা দিল। কোথা থেকে আসছে এই দুর্গন্ধ? আশপাশে কি কোনো জীবজন্তুর পচা লাশ আছে? মেঘনাদ টর্চের আলো আশপাশে ঘোরাল, আর তখনই চোখে পড়ল এখানে সুড়ঙ্গের আকার কিছুটা চওড়া, আর এক পাশে পড়ে রয়েছে এক ক্ষতবিক্ষত মানুষের দেহ। সে দেহ ইতিমধ্যেই পচতে শুরু করেছে। দুর্গন্ধ সেই পচা লাশ থেকেই বেরোচ্ছে। রঙ্গলাল তলাপাত্র সেই লাশটার কাছাকাছি গিয়ে সেটাকে পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে লোকটি কোনো হিংস্র জন্তুর আক্রমণে মরেছে। অন্তত 2 দিন আগেকার মরা তো বটেই। আপনি শিওর? কলকাতা পুলিশের দুঁদে ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রের অনুমান মিথ্যে হবার নয়। কি ঠিক বললাম তো? আলবাত। তার মানে এই সুড়ঙ্গ মোটেই নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ হতে পারে। রাহুল বসুর কথা শেষ হলো না। হঠাৎ সমস্ত সুড়ঙ্গটাকে কাঁপিয়ে কে যেন ভয়ঙ্কর হাহা শব্দে হেসে উঠল। আমরা সবাই শিউরে উঠলাম, কিন্তু মেঘনাদ অকুতভ। সে সেই হাসি লক্ষ্য করে টর্চের আলো ফোকাস করলো। দেখা গেল একটা বিরাট সাইজের হায়না। তার উপর টর্চের আলো পড়তেই সে ভীষণ হাসির মতো দাগ ছেড়ে মেঘনাদের উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করলো। কিন্তু তার আগেই অব্যর্থ লক্ষ্যে গুলি চালালো মেঘনাদ। হায়নার প্রাণহীন দেহ সশব্দে আছড়ে পড়ল সুড়ঙ্গের মেঝেতে। হায়নাটা সত্যি মরেছে কি না পরীক্ষা করে মেঘনাদ উঠে দাঁড়িয়ে বলল, হায়নারা সাধারণত ভীতু জন্তু হয়,
জীবিত মানুষকে চট করে আক্রমণ করে নেয়, উচ্ছিষ্ট পচা মাংসই খায়। আমার মনে হয় ও যখন এখানে এসে ঢুকেছিল, হয় মানুষটা মুমূর্ষ ছিল কিংবা পড়ে গিয়েছিল। কদিন যাবত ওই পচা মাংস খেয়ে উদর ভর্তি করেছিল। এর মধ্যে আমরা এসে ঢোকায় হায়নাটা প্রাণের ভয়ে আক্রমণ করেছে। আপনার অসাধারণ লক্ষ্যভেদ মেঘনাথবাবু, প্রশংসা না করে পারা যায় না। কি বলবো মেঘনাথ বাবু, আজ আমার বাবা গাটুলা সর্দার বেঁচে থাকলে আপনাকে বুকে জড়িয়ে ধরে সাবাসি দিত। এখন বুঝতে পারছি আপনার ওপরে ভরসা করে মানিক বাবুর নাতি কেন এই ভীষণ বিপদ সংকুল অভিযানে আসতে সাহস পেয়েছে। পরিস্থিতি মানুষকে দিয়ে সবকিছু করিয়ে নেয় সরকার। এক্ষেত্রে একটাই বাঁচার চান্স ছিল। ব্যর্থ হলে আমাদের সবার অবস্থায় ওই পচা লাশটার মতোই হতো। কথাটা ভাবতে ভাবতেই মনে মনে শিউরে উঠলাম। কিন্তু এখন প্রশ্ন হলো, এই লোকটা এই সুড়ঙ্গের মধ্যে এলো কি করে? ওর দেহাবশেষ পরীক্ষা করে লুয়ামি সর্দার বলল, লোকটাকে দেখে ওই কাবাগো গুহা রাজ্যের বাসিন্দা বলেই মনে হচ্ছে, কিন্তু ও সেখান থেকে পালাবার চেষ্টা করছিল কেন? এর উত্তর হয়তো কোনোদিনও পাওয়া যাবে না। আরো কিছুটা পথ হাঁটার পর সুড়ঙ্গের শেষ মুখ দেখা গেল। বাইরে থেকে একটা ক্ষীণ আলোর রেখা সুড়ঙ্গের মধ্যে ঢুকে এসেছে। আমরা সন্তর্পণে পায়ে পায়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলাম। কিন্তু এ কোথায় এলাম? চারিদিকটা নিস্তব্ধ, নিঝুম। একটা পাখিও ডাকছে না কোথাও। পশ্চিম আকাশে সূর্যটা অস্ত গেছে। তার লাল আলোর ছটা ছড়িয়ে পড়েছে কাবাগো পাহাড়ের মাথায়। মনে হচ্ছে যেন রক্ত দিয়ে ধোয়া। আমরা যখন সুড়ঙ্গের মধ্যে ঢুকেছিলাম তখন ছিল সকাল। এখন দিনমণি অস্ত যাচ্ছে। তার মানে আজ সারাদিন ধরে ওই সুড়ঙ্গ পথে হেঁটে এসেছি আমরা। এই মেঘনাথবাবু, একটা জিনিস লক্ষ্য করেছেন? এখানে কোথাও কোনো শব্দ নেই। পশু পাখি তো চোখে পড়ছেই না। গাছের একটা পাতাও নড়ছে না। তাই তো, সবাই এটাকে ভূতের বন বলে, তাই না সর্দার? ঠিক বলেছেন রাহুল বাবু। শুনেছি এখানে কাবাগো পাহাড়ের রক্ষীরাও আসতে সাহস পায় না। সন্ধ্যের পর এখানে নাকি শুরু হয় অশরীরীদের আনাগোনা। আর এখান থেকে শুরু হবে যখের ধন উদ্ধারে আমাদের আসল যাত্রা। ওই দেখা যাচ্ছে কাবাগো পাহাড়ে ওঠার চড়াই পথ। প্রায় 1000 ফুট উঠতে পারলে যখের গুহা। আমাদের এই যাত্রার শেষ পর্বে আমাদের ওই গুহাতেই ঢুকতে হবে। কিন্তু লুয়ামি সর্দার, ওই যখের ধন কি সত্যি আমরা উদ্ধার করতে পারবো? জানি না আমাদের কপালে কি আছে, তবে আজ পর্যন্ত কেউ পারেনি। যুগ যুগ ধরে সম্রাট লেনানার এই অভিশপ্ত গুপ্ত ভাণ্ডারে যে বিদেশিরা পৌঁছতে চেয়েছে, হয় তারা মরেছে, নয়তো ব্যর্থ হয়ে ফিরে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু যখের ধন লুট করতে এসে আমার দাদুর ছোট কাকা মাখন বসু মারা পড়েছেন, আর আমার দাদু মানিক বসু কোনো ক্রমে প্রাণ নিয়ে ফিরে এসেছে। রাহুল বাবু কথা শেষ করতে পারলেন না। আর ঠিক তখনই আশপাশের সমস্ত নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ করে এক প্রচণ্ড গর্জন ভেসে এল। আমরা সবাই চমকে তাকালাম। কাবাগো পাহাড়ের শীর্ষদেশ থেকে নেমে এলো এক বিশাল দেহী সিংহ। অত বড় সিংহ কেউ কোনোদিন দেখেছে কিনা জানি না। আমরা সবাই নিস্তব্ধ, নিশ্চল, মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। এমনকি মেঘনাদেরও দু চোখের পাতা পড়ছে না। সিংহটা পাহাড়ের ওপর থেকে নেমে এসে আমাদের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আর একটা প্রচণ্ড গর্জন করে লাফ দিয়ে চলে গেল পাশের একটা পাহাড়ের কিনারায়। আমাদের চমক ভাঙল লুয়ামি সর্দারের চিৎকারে। শুভ লক্ষণ, খুবই শুভ লক্ষণ। পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে ডুবে গেল, কিন্তু শেষ সূর্যের আলো এখনো মুছে যায়নি ভূতের বন আর কাবাগো পাহাড়ের মাথা থেকে। আমরা ভূতের বন পার হয়ে এবার পাহাড়ের চড়াই পথে উঠতে শুরু করেছি।
মেঘনাদ বলেছে, এ সময়ে কেউ যেন অহেতুক কথা না বলে। আমাদের অভিযানের এই পর্বে আমাদের প্রতিটি ইন্দ্রিয়কে সজাগ রাখতে হবে। চারপাশে এক অসহ্য নীরবতা। পাহাড়ের গায়ে ঢ্যাঙা গাছগুলো শুধু মাথা নাড়িয়ে কি যেন ইঙ্গিত করতে চায়, কিন্তু আমাদের এখন আর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আমরা 5 অভিযাত্রী একসঙ্গে পায়ে পা মিলিয়ে উঠে চলেছি চড়াই পথে, কাবাগো পাহাড়ের রত্ন গুহার উদ্দেশ্যে। সেখানে যুগ যুগ ধরে সঞ্চিত আছে সম্রাট লেনানার অতুল ঐশ্বর্য, যা নাকি পাহারা দিচ্ছে একদল জক, যারা মানুষ নয়, গুপ্তধন ভাণ্ডারের মৃত পাহারাদারের দল। দেখতে দেখতে আমরা রত্নগুহার সামনে পৌঁছে গেলাম। গুহামুখ থেকে দেখা গেল ভেতরে জমাট বাঁধা অন্ধকার এবং অসহ্য নিস্তব্ধতা। লুয়ামি সর্দারি সর্বপ্রথম গুহার মধ্যে পা রাখল, তারপর মেঘনাদ। ওর বাঁ হাতে জ্বলন্ত টর্চ, ডান হাতে রিভলভার, পেছনে আমরা, আমাদের হাতেও গুলি ভরা বন্দুক। টর্চের আলোয় গুহার মধ্যে সবকিছু দৃশ্যমান। যা দেখলাম তা আমরা ইতিপূর্বে পড়েছি আবার জখের ধন কাহিনী। সারি সারি সিঁড়ি নেমে গেছে নিচে। সেখানে পা দিয়ে নামতেই চোখে পড়ল কিছুটা বিস্তৃত চত্বর। সেখানে সারি সারি দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যোদ্ধা। তাদের প্রত্যেকের কোমরে তলোয়ার, এক হাতে ঢাল, অন্য হাতে চকচকে বর্ষা। এই সশস্ত্র যোদ্ধারা দাঁড়িয়ে রয়েছে নীরব নিথর হয়ে। তাদের প্রত্যেকের মুখ মরার মতো ফ্যাকাশে, চোখে পলক নেই। ওরা সবাই মৃত। আমরা জানি ওরা আসলে মমি। এই কাবাগো পাহাড়ের যে রক্ষীরা মারা যায়, তাদের মৃত্যুর পরও গুপ্তধন রক্ষায় মমি বানিয়ে জগ করে রাখা হয়। তারাই সম্রাট লেনানার ধনভাণ্ডারের পাহারাদার। এই অস্বাভাবিক দৃশ্য যে কোনো সাহসী মানুষের বুকেও কাঁপন ধরিয়ে দিতে পারে, কিন্তু কাঁপন ধরাতে পারল না একজনের। তিনি কলকাতা পুলিশের জাঁদরেল ডিটেকটিভ ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত। প্রাথমিক বিস্ময়ের ধাক্কাটা সামলে ভদ্রলোক বললেন, বহু যুগ ধরে এই চকের ফড়কি দিয়ে যারা গুপ্তধন উদ্ধারে এসেছে তাদের তাড়ানো হয়েছে, কিন্তু আর আমরা ভড়কিতে ভুলছি না। এই তো আমি একটা জকের হাত থেকে তার বর্ষাটা কেড়ে নিচ্ছি, দেখি সে কি করে। এরপরই ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা। রঙ্গলাল তলাপাত্র যেমনি সামনের এক নিশ্চল যোদ্ধার হাত থেকে তার বর্ষাটা কেড়ে নেবার চেষ্টা করলেন, হঠাৎ সে যেন জীবন্ত হয়ে উঠে রঙ্গদাকে দু হাতে বুকে জড়িয়ে ধরল। হ্যাঁ, এই অবিশ্বাস্য কাণ্ডটা চোখের সামনে ঘটতে দেখলাম। এই অবস্থায় রঙ্গলাল তলাপাত্রের অবস্থা বোঝাই যাচ্ছে। ভদ্রলোক সেই জখের বাহুবন্ধনের মধ্যে শুধু আউ আউ করে আর্তনাদ করতে লাগলেন। বাবা গো, মা গো, বাঁচাও গো। সবাই বিহ্বল, হতচকিত। শুধু মেঘনাদ চেঁচিয়ে উঠল, মিস্টার তলাপাত্র, ভয় পাবেন না, ওটা জখ নয়। জখ সেজে দাঁড়ানো জীবন্ত রক্ষী একজন। মেঘনাদের কণ্ঠস্বর শেষ হল। আশপাশ থেকে যেন বেজে উঠল অসংখ্য ঘণ্টার ধ্বনি, তার সঙ্গে অমানসিক হুঙ্কার আর জান্তব গর্জন। আমি কিছু বোঝার আগেই মাথার পেছনে এসে পড়ল সজোরে এক আঘাত। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম একটা গুহার মধ্যে বন্দী হয়ে রয়েছি। ইতিমধ্যে আমার সঙ্গী অন্য 4 জনের চেতনা ফিরে। মাথার উপরে একটা ফোকর থেকে আলো ঢুকছে, তাতে বোঝা গেল সময়টা এখন দিন। গুহাঘরের মোটা লোহার গারদের দরজা বাইরে থেকে লক করা। সবাই দেখলাম চুপচাপ শুয়ে আছে। শুধু লুয়ামি সর্দার গুহা ঘরের আনাচে কানাচে
দেওয়ালে হাত বুলোচ্ছে। বোধহয় কোনো গুপ্ত পাথরের খোঁজে। আমার চেতনা ফিরে পেয়ে উঠে বসতে দেখে মেঘনাদ বলল, এতক্ষণে তোর জ্ঞান ফিরল অর্ণ? আরে এদের দেখেছিস? কারা আমাদের এখানে বন্দি করলো? না, তবে এই জখের ধনের পাহারাদাররাই কেউ হবে হয়তো। ওরে বাবা, ওরে বাবা, ওরা তো ভূত, জ্যান্ত জখের দল। যেভাবে জড়িয়ে ধরেছিল, কি বাকি সে তার হাতের বর্ষাটা আমায় এফোড় ওপড় করে দেয়নি। সম্ভবত আমাদের মেরে ফেলার ইচ্ছা ওদের নেই। সেই ইচ্ছে থাকলে তো ইতিমধ্যে মেরেই ফেলতে পারত। ঠিক বলেছেন মেঘনাদ বাবু, আমারও ঠিক হিসেব মিলছে না ওরা কি চায়। কিন্তু এটা আমার মাথায় ঢুকছে না মশাই, জগ কি করে জীবন্ত হয়ে আমাকে জড়িয়ে ধরতে পারে? আসলেও একজন রক্ষী। আমাদের এখানকার আসার খবর ওদের কাছে আগেই পৌঁছে গেছে, আর তাই যক্ষের দলের মধ্যে কিছু রক্ষিত চক সাজিয়ে রাখা হয়েছিল। কি আশ্চর্য বুদ্ধি আর স্ট্র্যাটেজি ভাব মেঘনাদ! এ তো আধুনিক রণকৌশল। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ঝনঝন শব্দে বন্দি গুহা ঘরের লোহার গারদের দরজাটা খুলে গেল। ঘরে ঢুকলো দুজন। এদের একজনকে আমি চিনি, সে ওডঙ্গ। তার হাতে আমাদের জন্য খাবার, নানা রকম ফল পাকুড়। তার সঙ্গে আর একজন তরুণ। তার চেহারাটা অনেকটাই জঙ্গলিদের মতো হলেও কোথায় যেন একটা অমিলও আছে। লুয়ামি সর্দার ওডঙ্গকে ওদের ভাষায় প্রচন্ড ভর্ৎসনা করে উঠল। যা বলল তার অর্থ, বেঈমান, তোর লজ্জা করছে না আমাদের অতিথি এই বাবু মশাইদের বিপদের মধ্যে ফেলতে? তোকে তোকে তখন নিকেশ করে দিলেই ভালো হতো। ওডঙ্গ শুধু হাসল, আর সঙ্গে সঙ্গে তার মুখের পচা গন্ধটা আমাদের নাকে এসে ঝাপটা দিল। তবে সর্দারের কথার উত্তরটা দিল ওডঙ্গর সঙ্গে আসা তরুণ। আমাদের সবাইকে অবাক করে ঝরঝরে বাংলায় সে বলে উঠল, ওডঙ্গ আমাদের লোক, ওকে আমরা পাঠিয়েছিলাম আপনাদের সম্পর্কে সবকিছু জেনে আসতে। সে কাজটাও ঠিকই করেছে। আশ্চর্য! কি আপনি এত ভালো বাংলা কোথা থেকে শিখলেন? আমি কালকেতু, আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ঠিক সময় পাবেন। কালকেতু? অবাক হলাম। এ তো টিপিক্যাল বাঙালি নাম। বাংলা মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গলের একটা চরিত্র কালকেতু ব্যাধ, যে দেবী চণ্ডীর আশীর্বাদ পেয়েছিল। এসব তো আমরা বইয়ের পাতায় পড়েছি। সুদূর আফ্রিকান মুলুকে এই নাম কে রাখলো? জঙ্গলিদের মধ্যে বাস করে এভাবে বাংলায় কথা বলতে শিখলোই বা কি করে? খুব অবাক হচ্ছেন, তাই না? কিন্তু আপনাদের অবাক হওয়াই তো সবে শুরু। সবকিছু জানতে পারবেন তার আগে এই ফল পাকুড়গুলো খেয়ে নিন। আমি জানি অনেকটা সময় অভুক্ত থেকেছেন আপনারা। এরপর খাবারের প্লেটগুলো রেখে ওরা দুজনে গরাদের দরজায় চাবি দিয়ে চলে গেল। আমাদের হতভম্ব অবস্থা তখনও কাটে। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রই নিস্তব্ধতা ভাঙল। এ কি ধাঁধা মেঘনাথ বাবু! জখের ধনের গুহায় ঝরঝরে বাংলায় কথা বলে জঙ্গলি! তাছাড়াও ওর কালকেতু নামটার মধ্যেও যেন রয়েছে অসম্ভব বাঙালিয়া। ঠিক বলেছেন অন্নবাবু, আমার মাথায় তো কিছুই আসছে না। আমার মাথায় একটা চিন্তা আসছে রাহুল বাবু। কি চিন্তা বলুন? এক্ষুনি বলতে পারছি না, তার আগে আমাদের কয়েকটা ব্যাপারে নিশ্চিত হতে হবে। সেগুলো কি কি? উত্তরে মেঘনাথ কিছু বলার আগেই ঘটে গেল সেই আশ্চর্য কাণ্ডটা, যা আমাদের এই জায়গা সম্পর্কে সব ধ্যান ধারণাই বদলে দিল। এবার সেই প্রসঙ্গেই আসব। পরদিন সকাল থেকেই আমাদের কানে আসছিল বহু কণ্ঠের উল্লাস ধ্বনি, আর সেই সঙ্গে ঢাকের দ্রাম দ্রিম শব্দ। ওই শুনুন মেঘনাথ বাবু, জঙ্গলিরা আমাদের হাতে পেয়ে খেপে উঠেছে। আজ ওরা আমাদের ওদের দেবতার সামনে নিয়ে গিয়ে বলি দেবে, কিংবা উড়িয়ে মারবে। এসব তারই প্রস্তুতি। কিন্তু ওদের হল্লাটায় কিন্তু কোনো প্রতিহিংসার প্রকাশ বলে মনে হচ্ছে না, বরং উৎসবের মাত্রা জড়িয়ে রয়েছে ওদের হল্লা ঢাকের শব্দে। আপনি ঠিকই বলেছেন মেঘনাথ বাবু।
এ ওদের আনন্দের প্রকাশ। হয়তো আজ ওদের বিশেষ কোনো অনুষ্ঠানের দিন, আর সে অনুষ্ঠান আমাদের বিনাশ করার। আমাদের এসব জল্পনা কল্পনার মধ্যেই আমাদের গুহাঘরের বন্ধ লোহার দরজা খুলে গেল। প্রবেশ করলো দুজন অস্ত্রধারী জঙ্গলি রক্ষী। আমার বুকের ভেতরটা দুরুদুরু করে উঠল। তাহলে সত্যিই কি এসে গেল সময়? এবার কি আমাদের নিয়ে গিয়ে হত্যা করার জন্য ওরা এসেছে? জঙ্গলি দুজনের কিন্তু তেমন কোনো হাবভাব দেখলাম না। ওরা আমাদের লুয়ামি সর্দারকে ওদের ভাষায় কি যেন বলল। সর্দার আমাদের দিকে তাকিয়ে বলল, ওরা জিজ্ঞেস করছে এখানে আমাদের কোনো অসুবিধে হচ্ছে কি, আমাদের কিছু লাগবে কি। রঙ্গলাল তলাপাত্র এই অবস্থাতেও ব্যঙ্গ করে বললেন, এ তো মশাই জুতো মেরে গরুদান। মেঘনাদ রঙ্গদার কথায় কান না দিয়ে লুয়ামি সর্দারকে বলল, সর্দার ওদের জিজ্ঞেস করো তো, আজ ওদের কিসের উৎসব শুরু হয়েছে? লুয়ামি সর্দার ওদের কাছ থেকে জেনে বলল, বছরের এই দিনটায় ওদের উৎসব হয়। 25 বছর আগে এই দিনে ওদের সর্দারের সঙ্গে রানী মাতার বিয়ে হয়েছিল। আমরা কি সেই উৎসব দেখতে পারি? হঠাৎ প্রশ্নটা করল মেঘ। আমরা ওর ইচ্ছে শুনে অবাক। এটাও ভাবলো কি করে? ওরা কিন্তু মেঘনাদের ইচ্ছেটাকে উড়িয়ে দিল না। বলল, রাজকুমার কালকেতু মারফত ইচ্ছেটা রানী মাতাকে জানাবে। দুই রক্ষী চলে গেল। মেঘনাথবাবু, আপনার হঠাৎ এই ইচ্ছেটা কেন হলো জানতে পারি? সময়ের কথা সময় মতোই জানা ভালো, রাহুলবাবু। আমরা সবাই এই মুহূর্তে বসে রয়েছি এক বিরাট প্রাঙ্গণের এক প্রান্তে। অন্তত জনাকুড়ি সশস্ত্র রক্ষী ঘিরে আছে আমাদের। হ্যাঁ, জঙ্গলিদের রানীমাতা মেঘনাদের অনুরোধ রেখেছেন, তবে সশস্ত্র প্রহরায় আমাদের এনে বসিয়েছেন এবং অনুষ্ঠান দেখার সুযোগ দিয়েছে। এখানে শুরু হয়েছে কাবাগো পাহাড়ের গুহারাজ্যের রানীমাতা আর মোড়লের 25তম বিবাহ বার্ষিকী অনুষ্ঠান উদযাপন। ঢাকের তালে তালে নেচে চলেছে একদল জঙ্গলি। পরনে তাদের নানা বিচিত্র পোশাক, সারা মুখ আর শরীরে উল্কি। একদিকে জঙ্গলি জাদুকররা নানা রকম জাদু দেখিয়ে চলেছে, মুখ থেকে বার করছে আগুনের হলকা। আর যাদের উপলক্ষ করে এই অনুষ্ঠান, তারা বসে রয়েছে প্রাঙ্গণের অন্য প্রান্তে এক উচ্চ মহার্ঘ আসন। সিংহাসন বলাই সঠিক, কিন্তু সে দৃশ্যও কম চমকপ্রদ নয়। কাবাগো পাহাড়ের গুহারাজ্যের বৃদ্ধ জঙ্গলি মোড়লের পাশে বসে রয়েছে এক নারী, সম্ভবত জঙ্গলিদের রানী মাতা। বয়স তার বছর 50-এর কম হবে না, কিন্তু এই বয়সেও অসাধারণ সুন্দর। সবচেয়ে বড় কথা, এই নারীকে মোটেও জঙ্গলিদের একজন বলে মনে হয়, বরং কোনো ভারতীয় নারীর শারীরিক গঠনের সঙ্গে খুব মিল। পরনে জঙ্গলিদের মতোই স্বল্প বেশ, শরীরে মুখে উল্কি, কিন্তু সারা শরীর ঢাকা স্বর্ণ অলঙ্কারে। মাথায় বহুমূল্য পাথর বসানো সোনার মুকুট। তাকিয়ে থাকলে যেন দু চোখ ঝলসে যায়। সেই নারীর হাতের চেনে বাঁধা দুটি বিরাট সাইজের চিতা অত্যন্ত অনুগত ভঙ্গিতে পায়ের কাছে বসে রয়েছে। এদের থেকে আরও এক ধাপ নিচে অন্য মহার্ঘ আসনে বসে আছে যুবরাজ কালকেতু। অনুষ্ঠান চলছে মহাসমারোহ। নাচ গানের পালা শেষ হলে এবার শুরু হলো জঙ্গলিদের মধ্যে এক আশ্চর্য প্রতিযোগিতা। দুই পোষা বাজ পাখির লড়াই। প্রতিযোগিতার ঘোষণা হওয়া মাত্র দুজন প্রতিযোগী নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ায়। দুজনের হাতের উপর বসে রয়েছে দুটি বলিষ্ঠ বাজ পাখি। তাদের তীক্ষ্ণ চঞ্চু আর কম্পমান হিংস্র ঠোঁট যেন প্রতিপক্ষকে ক্ষতবিক্ষত করার জন্য প্রস্তুত। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, প্রতিযোগীদের মধ্যে একজন আমাদের পূর্ব পরিচিত ওডঙ্গ। দেখলাম সে তার প্রতিযোগীদের পাশে দাঁড়িয়ে দিব্যি জঙ্গলি সর্দারকে আভূমি নত হয়ে অভিবাদন জানালো, আর জঙ্গলি সর্দার উঠে দাঁড়িয়ে তার ডান হাতটা তুলে তাকে কি এক দুর্বোধ্য ভাষায় কি যেন বললেন, আর হাত নামাতেই রণভেড়ি বেজে উঠল। বুঝলাম এর অর্থ প্রতিযোগিতা শুরু।
ভেড়ি বাজার সঙ্গে সঙ্গে দুই প্রতিযোগী তাদের হাতে বসা বাজ পাখিদের আকাশেই উড়িয়ে দিল। শুরু হলো দুই প্রতিহিংসক বাজ পাখিদের মধ্যে এক আশ্চর্য অম্বর যুদ্ধ। আমরা অবাক বিস্ময়ে সেই যুদ্ধ দেখতে লাগলাম। বেশ কিছুটা সময় এই যুদ্ধ চলার পরে বাজ পাখি দুটো একসাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে এসে আছড়ে পড়ল। একটা পাখি আর উড়তে পারল না, অন্যটিও রক্তাক্ত, তবে সে এসে উড়ে বসল তার প্রভু ওডঙ্গর বাহুতে। এবার সবাই চিৎকার করে ওডঙ্গকে বাহবা দিতে শুরু করল। হইচই চেঁচামেচিতে কান ঝালাপালা আমাদের। আবার বাজতে শুরু করলো জঙ্গলি ঢাক। এই সময় সেই জঙ্গলি সর্দার আবার ডান হাত তুলে আবার দুর্বোধ্য ভাষায় কিছু নির্দেশ দিল। মুহূর্তে সব চিৎকার থেমে গেল। বুঝলাম সর্দার সবাইকে শান্ত হতে নির্দেশ দিচ্ছে। ওডঙ্গ তার বাজকে হাতে বসিয়ে এগিয়ে গিয়ে তার সর্দার আর রানীমাতাকে অভিবাদন জানাল। সর্দার তাকে নিজের গলার মণিমুক্তের হার পরিয়ে দিল, বিজয়ীর পুরস্কার। এই সঙ্গে রানীও তাকে দিল এক মহামূল্যবান পাথর। সারা প্রাঙ্গণ জুড়ে আবার শুরু হলো চিৎকার আর জঙ্গলি নাচ। জঙ্গলি ঢাকের বোল উঠল। সেদিন সন্ধে থেকে রাত পর্যন্ত কাবাগো পাহাড় রাজ্যের প্রান্তরে এভাবেই মোড়ল দম্পতির বিবাহবার্ষিকীর উৎসব মহাসমারোহে পালিত। সবকিছু শেষ হলে আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হলো সেই গুহা কারাকক্ষে। আমরা সবাই সেদিনের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু ব্যতিক্রম মেঘনাদ। ওকে হঠাৎ এভাবে চুপচাপ হয়ে যেতে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। আমিও নানা কথা ভেবে চলেছি, কিন্তু এরপর আমাদের ভাগ্যে কি ঘটতে চলেছে সেটা তখনও ভাবতে পারিনি আমরা কি। পরদিন সকালেই আমাদের কারাকক্ষের ভেতরে এসে পা রাখল কালকে। তার সঙ্গে জনাতিনেক সশস্ত্র রক্ষী। ঝরঝরে বাংলায় বলল, হুকুম হয়েছে এক্ষুনি আপনাদের আমাদের রানীমাতার কাছে নিয়ে যেতে হবে। চলুন, আর দেরি করবেন না। রাহুল বসু উপর্যুপরি টেনশনে এবার প্রায় কেঁদেই ফেল। কেন ভাই, তিনি আমাদের কেন রেখেছেন? আমাদের সবাইকে হত্যা করবেন? তুমি তাকে গিয়ে বলো আমরা জগের চাই না, ফিরে যেতে চাই। ফিরে যেতে চান বটে, তবে এত কষ্ট করে এত দূর এসেছেন কেন? বরং এই কথাটা গিয়ে তাকেই বলবেন যিনি আপনাদের ডেকে পাঠিয়েছেন। চলুন, তবে তার আগে আপনাদের সারা শরীর তল্লাশি নেওয়া হবে। বলেই কালকেতু তার রক্ষীদের ইঙ্গিত করল। ওরা আমাদের সকলের তল্লাশি নিয়ে আমাদের কাছে যা যা অস্ত্র ছিল সব কেড়ে নিল। তারপর একটু হেসে বলল, একদম ভাববেন না, যদি আপনাদের বেঁচে থাকার হুকুম হয় যে যার অস্ত্র ফিরে পাবেন। কালকেতুর কথায় প্রথমটা চমকে উঠলেও মনে হলো ওর ঠোঁটের কোণে অতি সূক্ষ্ম হাসির রেখা। তা কি ব্যঙ্গ না কৌতুক? এরপর আমরা পাঁচজনই বেরিয়ে পড়লাম গুহা কারাকক্ষ থেকে, সম্পূর্ণ নিরস্ত্র, যেন ডাক পড়েছে বদ্ধ ভূমিতে। আমাদের কারো মুখে এই মুহূর্তে কোনো কথা নেই। কাবাগো পাহাড়ি গুহার ভেতরে একটা আস্ত নগর রাজ্যে আমরা পৌঁছব এ আমরা আগেই জেনেছিলাম, কিন্তু তা যে এত পরিকল্পিত সাজানো গোছানো নগরী তা কেউ কল্পনা করতে পারে। সেই নগরীর মধ্যস্থলে একটি সুরম্য প্রাসাদ, সোনায় মোড়া তার শীর্ষদেশ। প্রভাতী সূর্যের আলোক রশ্মি সেখানে প্রতিফলিত হয়ে অপূর্ব শোভা বর্ধন করেছে। সেই প্রাসাদের ভেতর প্রবেশ করলাম। সর্বত্র ছড়ানো ঐশ্বর্যের প্রাচুর্য। এবার কালকেতু আমাদের নিয়ে এক বিশাল কক্ষে ঢুকল। সেখানে পা দিয়েই যেন আমাদের দু চোখ ধাঁধিয়ে গেল। নিরেট সোনায় মোড়া সেই ঘরের প্রতিটি দেয়াল, ছাদের সিলিং, তার উপর পান্না, চুনি, হিরে, মতি, পাথর ব্যবহার করে সৃষ্টি করা হয়েছে কত রকমের অলঙ্করণ। এমন ঐশ্বর্যময় কক্ষ বোধ করি পৃথিবীর ইতিহাসে অতি বড় কোনো ধনী সম্রাটের কোনো সভাকক্ষেও কেউ দেখেছেন বলে জানা নেই।
সেই কক্ষের প্রান্তে তেমনি অতি মহার্ঘ এক সিংহাসনে